তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল কেউ তারে খাইতে দেয় নাই। তার কসুর তুমি যেন কখনো মাফ কইরা না আল্লাহ। আজ আপনারা শুনবেন বাংলার শ্রেষ্ঠ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প মহেশ। এই গল্প বাংলার মানুষের মনকে এখনো ভারাক্রান্ত করে তোলে, চোখে জল এনে দেয়। সব ধরনের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা আমরা কিছু জায়গায় পরিবর্তন করেছি। তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক এই কালজয়ী গল্পটি। কাশীপুর গ্রাম। গ্রামটি ছোট, আর সেই গ্রামের জমিদার আরও ছোট, কিন্তু অনেক দাপুটে। তার প্রজারা ভয়ে টু শব্দটি করতে পারে না। জমিদারের ছোট ছেলের জন্মতিথি পুজো। সেই পুজো শেষ করে দুপুরবেলাতে তর্করত্নবাবু বাড়ি ফিরছিলেন। বৈশাখ মাস প্রায় শেষ, কিন্তু মেঘের ছায়াটুকুও কোথাও নেই। অনাবৃষ্টির কারণে আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সম্মুখে বিস্তৃত মাঠ, আগুনে জ্বলে পুড়ে ফুটিফাটা হয়ে আছে। সেই দিকে তাকিয়ে থাকলে কেমন জানি নেশা নেশা লাগে। এই মাঠেরই সীমানায় পথের ধারে গফুরজোড়ার বাড়ি। তার প্রাচীর ভেঙে গিয়ে মাঠের সাথে মিশেছে, এবং সেই সাথে বাড়ির ভেতরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে। পথের ধারে একটি পিটালি গাছ। সেই পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চস্বরে ডাক দিলেন, আরে ও গফরা, বলি ঘরে আছিস? তার বছর দশেকের মেয়ে দরজায় দাঁড়িয়ে সাড়া দিল। বাবা রেখে বাবার যে খুব জ্বর। জ্বর দেখলে যে হারামজাদাকে পাষণ্ড ক্লেচ্ছ ডাক। হাক ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো। ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরাতন বাবলা গাছ, তার ডালে বাঁধা একটা ষাঁড়। তাকে দেখিয়ে তর্করত্ন বলে উঠল, ওটা হচ্ছেটা কি শুনি? এটা হিন্দুর গ্রাম, জমিদার যে ব্রাহ্মণ সে কথা খেয়াল আছে? তর্করত্নের মুখ রোদে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্ত কথাই বের হবে। এ কথা বুঝতে পেরে গফুর শুধু চেয়েই রইল। তর্করত্ন আবার বললেন, সকালে যাওয়ার সময় দেখে গেছি গরুটা বাঁধা, দুপুরে ফেরার পথেও দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কয়দিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুটা খাওয়ায় আনবো, তা যদি মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দেন, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনো সব ঝাড়া হয় নাই, খড় এখনো গাদা দেওয়া হয় নাই, মাঠের আলগুলাও সব জ্বলা গেল, কোথাও এক মুঠাও ঘাস নাই। কার ধানে ঘিয়া মুখ দেবে, কার গাদা ফাইরে খাবে, কিভাবে সারি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হয়ে বলল, তার না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিব। আচ্ছা, তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যান জলে দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের চোখের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ও, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নম। গরুটার জন্য এক আটি ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রুদ্ধ হয়ে গেল। একটু পর ধীরে ধীরে সে বলে উঠল, কাহনখানে খড় এইবার ভাগে পাইছিলাম, কিন্তু গত বছরের বকেয়া হিসাবে কর্তামশাই সব ধইরা রাখলেন। কাইন্দে কাইতে হাতে পায়ে পড়ে বললাম,
বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব সাইডে পালাবো কোথায়? আমাকে 15 বিচুলি না হয় দাও। ঘরের চালে খড় নাই, একটাই মাত্র ঘর। বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতা গুজে দিয়া এই বর্ষাটা পার কইরা দিব। কিন্তু না খেতে পায় যে আমার মহেশটা মারা পড়বে। ইস, সাজ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি না। কিন্তু এই বিদ্রুপ যেন গফুরের কানে ঢুকল না। কিন্তু হাকিমের দয়া হইল না। মাস দুয়েকের মতো ধান আমারে দিলেন, কিন্তু বেবাক্ষর সরকারে গাদা হইয়া গেল। মহেশ আমার কুটোটিও পাইল না। আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাবে? তোরা তো রাম রাজত্বে বাঁচিস, ছোট লোক কি না, তাই নিন্দে করে মরিস। সি সি বাবা ঠাকুর, নিন্দা কেন করব? তার নিন্দা আমরা করি না। কিন্তু কোথা থেকে দেই বলেন তো? বিঘা সারেক জমি ভাগে করি, তার উপর 2 বৎসর ধরিয়া জন্মা। মাঠের ধান মাঠেই মইরা গেল, বাপ বেটিতে পর্যন্ত 2 মুঠা খাতে পাইনে। এ ঘরের দিকে চাইয়া দেখেন, বৃষ্টি বাদলা হলে এই নেডারে নিয়ে ঘরের এক কোণে রাত কাটাই। 2টা পা যে এক জায়গায় সরিয়ে শোব, তার ঠাঁই মেলে না। মহেশের দিকে তাকায় দেখেন বাবা ঠাকুর, পাজরার হাড় গোনা যাচ্ছে। দিন না বাবা ঠাকুর, কাহন 2 ধার। বলতে বলতেই গফুর ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে এসে বসে পড়ল। তর্করত্ন তড়াক করে 2 পা পিছিয়ে মরণ, শুয়ে ফেলবি নাকি? চেঁচিয়ে উঠল। না বাবা ঠাকুর, শোবো কেন? শোবো না। দেন না কাহন 2 ধার। আপনার 4-4টা গাদা সেই দিন দেখে আইছি। এই কয়েকটা দিলে আপনি টেরটাও পাবেন না। আমরা না খাইতে পায়ে মরি, ক্ষতি নাই। কিন্তু মহেশ আমার অবলা জীব, কথা কইতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। ধার নিবি? বলি শুধবি কেমনে শুনি? যেমন করেই হোক শোধ কইরা দিব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। ফাঁকি দেব না? যেমন করে পারি শুধব, রসিক নাগর। যা সর, পচ্ছার ঘরে যাই। এই বলে তর্করত্ন মুচকি হেসে নিয়ে পা বাড়াতেই আবার পিছিয়ে এসে রাগে বলে উঠল। আমরণ, সিংহের তেরে আসে যে গুতবে নাকি? গফুর উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আপনার হাতে ফলমূল আছে তো, তা বুঝি গন্ধ পাইছে, একটু খাইতে চায়। অবলা জীব তো। খেতে চায় তা বটে, যেমন চাষা তেমনি তার বলদ। খড় জোটে না, কিন্তু চাল কলা খাওয়া চাই। নেনে একটু সরিয়ে বা, যে সিং দেখছি তাতে কোন দিন যে কাকে খুন করবে তার ঠিক ঠিকানা নেই। এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে চলে গেল। গফুর কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকল। তার নিবিড় গভীর কালো দুটি চোখ বেদনা ও ক্ষুধায় ভরা। সে মহেশের দিকে তাকিয়ে বলল, তোরে 1 মুঠাও দিল না, ওদের অনেক আছে, তবুও দেয় না। না দিকে। গফুরের গলা ধরে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে মহেশের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তোর পেট পুড়ে খাইতে দিতেও পারি না, কিন্তু তুই তো জানিস বাপ, তোরে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়িয়ে দিয়ে আরামে চোখ বুজল। গফুর চোখের জল গরুটার পিঠে মুছে দিয়ে আবার বলল, জমিদার তোর মুখের খাওয়ারটুকুও কাইয়ে নিল। শ্মশান ধারে যে জমিটুকু ছিল, তাও পয়সার লোভে কাইরা নিল। তোরে কেমন করে আমি বাঁচাই? তুই বল বাপ, সাইরে দিলে তুই পরের গাদা ফাইরে খাবি,
মানুষের কলা গাছে মুখ দিবি, তোরে নিয়ে আমি কি করি? গ্রামের কেউ তোরে চায় না, লোকে বলে তোরে গো হাটায় বিক্রি করে দিতে। চোখ মুছে গফুর এদিক ওদিক তাকিয়ে চাল থেকে একটি খড় নামিয়ে মহেশের দিকে চুপি চুপি বলল, শিগগির খাইয়ে নে, দেরি করলে আবার। বাবা, কি হয়েছে রে মা? ভাত বাড়ছি, আইসে খাইয়ে যাও। আমিনা বাইরে এসে এক মুহূর্ত তাকিয়েই বলে উঠল, তুমি আবার মহেশরে চাল ফাইরা খাইতে দিছো? পুরানা পচা খেয়ার মা, এমনি পড়ে যাচ্ছিল। আমি চাল থাইকা খড় টানার শব্দ পাইলাম যে। না না, ঠিক তাই নে নয়, মানে ইয়া। কিন্তু দেয়ালটা যে পইরে যাবে বাবা। গফুর চুপ করে থাকে। একটি ঘর ছাড়া সবই গেছে, এমন ধারা চলতে থাকলে আগামী বর্ষায় এও টিকবে না। এ কথা গফুরের চেয়ে আর কেই বা ভালো জানে। আমিনা বলল, হাত ধুইয়া ভাতটা খাইতে বসো, ঠান্ডা হইয়া যাবে যে। ফ্যানটুকু দে তোরে মা, একবার মহেশে খাওয়াই আসি। ফ্যান তো আজ নাই বাবা, হাড়িতে মইরা গেছে। দুঃখের দিনে এতটুকুও যে নষ্ট করা যায় না, তা এই 10 বছরের মেয়ে এতদিনে টের পেয়েছে। একটা পিতলের থালায় পিতার জন্যে সাকান্ন সাজিয়ে কন্যা নিজের জন্য একটি মাটির পাত্রে ভাত বেড়ে নিয়েছে। সেদিকে দেখে নিয়ে গফুর বলল, জ্বর গায়ে কি আর খাওয়া ভালো রে মা? তখন যে কইলা খুব খিদা পাইছে, তখন জ্বর ছিল না রে, তাহলে সন্ধ্যার জন্য তুইলা রাখি। কিন্তু ঠান্ডা ভাত খাইলে অসুখ যদি আবার বাইরে যায়। তাইলে গফুর কত কি চিন্তা করে হঠাৎ এই সমস্যার সমাধান করেও বলে উঠল, মহেশের না হয় দিয়া দে মা, রাতের বেলায় আমারে এক মুঠা না হয় ভাত ফুটায় দিস। আমিনা বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল, আচ্ছা বাবা। গফুরের মুখ রাঙা হয়ে উঠল। পিতা ও কন্যার মাঝে এই যে ছলনার অভিনয় হয়ে গেল, তা এই দুটি প্রাণী ছাড়া আর একজন মনে হয় অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন। আপনারা শুনছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনী মহেশ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো নতুন গল্পের সাজেশন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তবে চলুন বাকি গল্পটা শুনে নেওয়া যাক। 5-7 দিন পর একদিন গফুর চিন্তিত মুখে বারান্দায় বসেছিল। চিন্তার কারণ তার মহেশ কাল থেকে এখনো বাড়ি ফেরেনি। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল থেকে সর্বত্র খুঁজে বেরিয়েছে। অবশেষে বিকেলে ফিরে এসে সে জানালো, বাবা শুনেছো, মানিক ঘোষের লোকেরা মহেশকে থানায় দিয়েছে। ধুর পাগলি, হ্যাঁ বাবা সত্যি, তাদের চাকর বলল তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। কেন? কি করছিল সে? ওদের বাগানে ঢুইকা গাছগুলা সব নষ্ট করছে। গফুর স্তব্ধ হয়ে বসে থাকল। মহেশের সম্বন্ধে মনে মনে সে অনেক দুর্ঘটনা কল্পনা করেছিল, কিন্তু এরকম আশঙ্কা তার মনে একদমই আসেনি। সে যেমন নিরীহ তেমনি গরিব, তাই কোনো প্রতিবেশী তাকে এরূপ এত বড় শাস্তি দিতে পারে এই ভয় তার মনে আসেনি। বিশেষত মানিক ঘোষ, গরুর প্রতি তার ভক্তি এই অঞ্চলে বিখ্যাত। বেলা যে বয়া গেল বাবা, মহেশকে আনতে যাবা না? না, কিন্তু ওরা যে কইল 3 দিন হলেই পুলিশের লোক মহেশরে গুহাটাই বেচে দিবে। ফেলুক গে, তাতে আমার কি? গো হাঁটা বস্তুটা যে কি জিনিস আমিনা সেটা জানতো না, কিন্তু গো হাঁটার নাম আসলেই তার বাবা বিচলিত হয়ে উঠত। এই জিনিস সে বহুবার লক্ষ্য করেছে, কিন্তু আজ সে আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে গেল।
রাত্রের অন্ধকারে গফুর চুপি চুপি বংশীর দোকানে এসে নিচু স্বরে একটা অনুরোধ করল। খুড়ো, একটা টাকা দিতে হবে সে। এই বলে গফুর তার পিতলের থালাটি বসার মাচার ওপর রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। 2 বছরের মধ্যে সে এটা 5-6 বার বন্ধক দিয়েছে এবং প্রতিবার একটা করে পয়সা নিয়েছে। অতএব বংশী আজও আপত্তি করল না। পরদিন আবার যথাস্থানে মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, মহেশের সেই ক্ষুধার্ত কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। দেখা গেল একজন বুড়ো গোছের মুসলমান মহেশকে অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। কিছু দূরে 2 হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসে আছে। পরীক্ষা শেষ করে একটি 10 টাকার নোট বের করে অত্যন্ত মসৃণভাবে টাকাটি হাতে নিয়ে গফুরের কাছে এসে বুড়ো লোকটি বলে উঠল, আর ভাঙব না, এই পুড়াপুড়ি দিলাম নাও। গফুর হাত বাড়িয়ে টাকাটি গ্রহণ করে তেমনই নিঃশব্দে বসে থাকল। যে 2 জন লোক এসেছিল বুড়োর সাথে, তারা মহেশের দড়ি খুলতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ গফুর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে বিশ্রীভাবে চিৎকার করে উঠল, খবরদার, খবরদার কইতেছি, ভালো হবে না কিন্তু। কেন? কেন আবার কি? আমার জিনিস আমি বিক্রি করব না। কাল পথে আসতে বাইনা দিয়ালে যে। আই নাও নাও, তোমাদের বায়না ফেরাই নাও। একটা ঝগড়া বাঁধার উপক্রম দেখে বুড়ো একটু হেসে নরম হয়ে তারপরে আস্তে আস্তে বলল, সাপ দিয়া আরো 2 টাকা বেশি নিবা, তাই তো? ওই কে আছিস? ওর মেয়ের হাতে আরো 2 টাকা গুঁজে দে তো। না মানে বোঝো না, বেচবো না মানে বেচবো না। আচ্ছা, মুশকিল তো, এর বেশি কেউ দিবে না, জানো তো? ওই চামড়া ছাড়া আর আছে কি? চামড়া ডাইজে দামে বিকবে। তোমরা এক্ষুনি যদি এই গ্রাম থেকে না চলে যাও, তাহলে জমিদারের লাইঠেল ডাইকা তোমাদের জুতো পেটা করব। হাঙ্গামা দেখে যে লোকগুলো গরু কিনতে এসেছিল তারা চলে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমিদারের সদর থেকে গফুরের ডাক এলো। গফুর বুঝল এই সব কথা সবই জমিদারের কানে গিয়েছে। জমিদারের সদরে অনেক ভদ্র অভদ্র লোকের সমাগম হয়েছে। জমিদারের নাম শিবচরণ ঘোষ। গফুরকে ডেকে শিববাবু চোখ রাঙা হয়ে বললেন, গোফরা, তোরে যে আমি কি সাজা দেই তা তো ভেবে পাই না। তুই জানিস তুই কোথায় বাস করিস? বাবু মশাই, আমরা 2 বেলা তুইটা খাইতে পাই না। না হলে আপনি যা জরিমানা করতেন আমি তাই দিতাম। এমন কাজ আর কখনো হবে না কর্তা, কোনোদিনও হবে না। সকলেই শুনে অবাক হলো। এই লোকটিকে সবাই জেদি ও বদমেজাজি বলেই জানত। এই কথা বলে সে নিজের 2 হাত নিজের 2 কানে দিয়ে কানমোলা দিল। প্রাঙ্গণের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাক্ষত দিল। এই সব কাণ্ড দেখার পর শিবুবাবু সদয় কণ্ঠে গফুরকে বোঝালেন, আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর এই বুদ্ধি করিস না। সমস্ত বিবরণ শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। সবাই জমিদারের দয়ার অনেক সুনাম উচ্চারণ করল। পরিশেষে তর্করত্ন পণ্ডিত গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যেই সব কারণে এই ম্লেচ্ছ জাতির গ্রামের ত্রিসীমানায় বসবাস নিষিদ্ধ করা হয়েছে সেই সব কারণ বিষয়ে আলোকপাত করে সবার জ্ঞানচক্ষুকে বিকশিত করে দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না, কাউকে কোনো প্রকার উত্তরও দিল না। এই সব তার যথার্থ প্রাপ্য মনে করে সকল অপমান ও তিরস্কার মাথা পেতে নিয়ে প্রসন্ন চিত্তে ঘরে ফিরে এলো। তারপর প্রতিবেশীদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো। তার গায়ে ও মাথায় বারবার হাত বোলাতে বোলাতে অস্ফুটে কত কথাই না বলতে লাগলো। আপনারা শুনছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনী মহেশ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো নতুন গল্পের সাজেশন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তবে চলুন বাকি গল্পটা শুনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ, কিন্তু রুদ্রের যে মূর্তি বৈশাখের শেষে প্রকাশ পেয়েছিল
তা যে কত ভীষণ, কত কঠোর হতে পারে তা আজকের আকাশের দিকে না চাইলে বোঝা দুষ্কর। আকাশে কোথাও মেঘের লেশমাত্র নেই। কখনো আকাশে যে মেঘের আনাগোনাও হতে পারে তা যেন আজ ভাবাই যায় না। মনে হয় সমস্ত পৃথিবী দগ্ধ হয়ে শেষ না হওয়া পর্যন্ত এ যেন আর থামবে না। এমনই এক দুপুরবেলায় গফুর বাড়ি ফিরে এলো। অন্যের দুয়ারে দিনমজুর খাটা তার অভ্যেস নয়। মাত্র ৩-৪ দিন হলো তার জ্বর সেরেছে। দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও সে দারিদ্র্যের তাড়নায় কাজে বেরিয়েছে, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তার মাথার উপর দিয়েই গেছে, কোনো ফল হয়নি। ক্ষুধায়, পিপাসায়, ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল। ঘরের সামনে এসে সে হাঁক দিল। আমিনা, ভাত হয়েছে রে? আমিনা আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে নিরুত্তরে খুঁটি ধরে দাঁড়ালো। হইছে কি ভাত? না বাবা, হয় নাই। কি কি কইলি তুই? ভাত এখনো হয় নাই? কেন হয় নাই ভাত এখনো? চাল নাই বাবা। চাল নাই তা সকালে কইতে পারস নাই? তোমারে রাত্রিরে যে কইছিলাম। রাত্রিরে যে কইছিলুম, রাত্রিরে কইলে কারো মনে থাকে? চাল কি করে থাকবে? কি করে থাকবে চাল? রোগা বাপ খাক আর না খাক, বুড়ি ধাবড়ি মাইয়া ৩-৪ বার করে গান্ডে পিণ্ডে না গিললে হয় না। এইবার থেকে আমি চালে কুলু পাইটা দিয়ে যাব। তেষ্টাতেও গলাটা ফাইটে যাচ্ছে। দে, এক ঘটি জল দে। বল তাও নাই? আমিনা তেমনি আধো মুখে দাঁড়িয়ে কোনো কথার উত্তর দিল না। কয়েক মুহূর্ত এইভাবে থাকার পর গফুর যখন বুঝতে পারল যে গৃহে জল পর্যন্ত নাই, তখন নিজেকে আর ধরে রাখতে পারল না। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মেয়ের গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। হারাম জাদি, সারাদিন বাড়িতে কি করস? জল আনার সময় নাই? এত লোকের মরণ হয়, তোর মরণে হয় না কে? আমিনা কোনো কথা বলল না। মাটির শূন্য কলসিটা তুলে নিয়ে সেই রৌদ্রের মধ্যেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে গেল। সে চোখের আড়াল হতেই গফুরের বুকে যেন শেল বিঁধল। মা মরা এই মেয়েটিকে সে কিভাবে মানুষ করেছে তা কেবল সেই জানে। গফুরের মনে পড়ল এই স্নেহশীলা, কর্মপরায়ণা, শান্ত স্বভাবের মেয়েটির কোনো দোষ নেই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা বা কোনোদিন সেটাও জোটে না। দিনে ৩-৪ বার খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যে। এবং বাড়িতে জল না থাকার কারণও গফুরের কাছে অজানা নয়। গ্রামে মাত্র ২-৩টি পুকুর আছে, কিন্তু তা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর পুকুরের জল সাধারণ মানুষের জন্য নয়। অন্যান্য জলাশয়ের মাঝে ২-১টি গর্ত করে যা একটু জল জমে তা নেবার জন্য যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। আর বিশেষ করে মুসলমান জন্যে আমিনা তাদের কাছে ঘেঁষতে পারে না। দূরে দাঁড়িয়ে থেকে বহু অনুনয় বিনয় করে। কেউ যদি দয়া করে তার পাত্রে একটু জল ঢেলে দেয়, তবে সেটা নিয়ে সে ঘরে আসে। হয়তো আজ জল ছিল না, কিংবা আজ কারো কৃপা হয়নি, এমনই কিছু হয়ে থাকবে। এ কথা বুঝতে পেরে গফুরের চোখে জল এলো। ঠিক এমন সময় জমিদারের পেয়াদা যমদূতের মতো তার প্রাঙ্গণে এসে অভদ্রের মতো চিৎকার করে উঠল। গোফরা, আরে ও গোফরা, ঘরে আছিস? হ্যাঁ আছি। কেন, কি হয়েছে? বাবু ডাকছেন, যাইতে হবে। আমার খাওয়া এখনো হয় নাই, পরে যাব। বাবুর হুকুম আছে, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে বলেছেন। মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়াই বাস করি। আমি এখন যাব না। কিন্তু ক্ষুদ্র মানুষের এত বড় কথা বলা শুধু যে অর্থহীন তা নয়, বিপদেরও কারণ বটে। এরপর কি ঘটতে পারে তা বিস্তারিত বলার প্রয়োজন নেই, কিন্তু ঘণ্টাখানেক পর যখন গফুর বাড়ি ফিরে এলো, তখন গফুরের চোখ মুখ ফুলে উঠেছে। তার এত বড় শাস্তির প্রধান কারণ তার মহেশ। গফুর বাড়ি থেকে বের হওয়ার পর মহেশও বের হলো। এরপর মহেশ চলল জমিদারের বাগানের দিকে। জমিদারের বাগানে ঢুকে সে গাছপালা নষ্ট করল। তারপর সেখানে শুকোতে দেওয়া ধানের দিকে তার চোখ পড়ল। সবাই তাকে ধরার উপক্রম করলে ধানগুলো সে ছিটিয়ে ফেলল। সেখানে দাঁড়িয়েছিল জমিদারের ছোট মেয়ে। সে মহেশকে ধরতে চেষ্টা করলে মহেশ তাকে গুঁতো দিয়ে দিল।
এই ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার ঘটেছে। জমিদার বাবু গফুরকে গরিব বলে ছেড়ে দিয়েছেন বারবার। এবারও হয়তো তিনি তাই করতেন, কিন্তু গফুর খাজনা দিয়ে বাস করে এত বড় স্পর্ধা করেছে যখন, তখন এবার আর তাকে মাফ করা চলে না। তাই গফুরের ডাক পড়ল জমিদারের সদরে। গফুর জমিদারের সদরে এসে উপস্থিত হলেন। সেখানে তাকে অনেক লাঞ্ছনা এবং অত্যাচার সহ্য করতে হলো, কিন্তু কোনো কথাই যেন গফুরের মুখ দিয়ে বের হলো না। সব অপমান এবং লাঞ্ছনা গফুর মুখ বুজে সহ্য করল। বাড়িতে ঢুকেও সে নিঃশব্দে শুয়ে রইল। তার ক্ষুধা তৃষ্ণা কোথায় যেন হারিয়ে গেল। শুধু বুকের ভেতরটা হু 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 করতে লাগলো। এইভাবে কতক্ষণ যে গফুর পড়েছিল তার ঠিক নেই। তার সম্বিত ফিরল যখন বাইরে থেকে এক চিৎকার তার কানে এলো। বাইরে বেরিয়ে গফুর দেখল আমিনা পড়ে আছে। তার কলসিটি মহেশ গুঁতো দিয়ে ভেঙে দিয়েছে এবং সেই কলসি থেকে ঝরঝর করে জল পড়ছে, আর সেই জল মহেশ মরুভূমির মতো শুষে নিচ্ছে। চোখের পলকে গফুর যেন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেল। মেরামত করবে বলে লাঙলের মাথাটা খুলে রেখেছিল, তা দিয়ে সজোরে মহেশের অবনত মাথার ওপরে গফুর এক বজ্রাঘাত করল। মহেশ একটিবার মুখ তুলে ওঠার চেষ্টা করতে গিয়ে মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে তখন বেরিয়েছে বিন্দু বিন্দু জল ও কান দিয়ে বেরিয়েছে দুফোঁটা রক্ত। ২-৩ বার শরীরটা কেঁপে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমিনা কেঁদে উঠে বলে উঠল, এটা কি করলা বাবা, আমাদের মহেশ যে মইরা গেল। এরপর ঘণ্টা ২ কেটে গেছে। খবর পেয়ে মুচির দল এসে মহেশকে বাঁশের সাথে বেঁধে নিয়ে চলে গেল। তাদের চকচকে ও ধারালো ছুরি দেখে গফুর শিহরিত হয়ে উঠল, কিন্তু গফুরের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। চুপচাপ সে ২ পায়ের মধ্যে মুখ দিয়ে বসে রইল। পাড়ার লোক বলাবলি করতে লাগলো, তোর এই মহাকাপের জন্য তোরে না ভিটা মাটি বেসপার হয়। কিন্তু গফুর এইসব কথায় কোনো উত্তর দিল না। ওই একইভাবে ২ হাঁটুতে মুখ রেখে নিশ্চলভাবে বসে রইল। রাত গভীর হয়েছে, আমিনা শুয়ে ঘুমোচ্ছে। এরই মধ্যে গফুর চুপি চুপি উঠে আমিনার কাছে এসে অত্যন্ত স্নেহভাবে বলল, আমিনা, চল মা, আমরা এখান থেকে চলে যাই। ঘুম ভরা চোখে আমিনা উত্তর দিল, কোথায় যাব বাবা? ফুলবেরির চটকলে কাজ করতে রে। এই কথা শুনে আমিনা আশ্চর্য হয়ে পিতার দিকে চেয়ে রইল। এর আগে অনেকে তাদের চটকলে কাজ করতে যেতে বলেছে, কিন্তু তার বাবা রাজি হয়নি। কারণ গফুর শুনেছে সেখানে নাকি ধর্ম থাকে না, মেয়েদের মান ইজ্জত থাকে না। তাই সে কোনোভাবেই সেই চটকলে কাজ করতে যেতে রাজি ছিল না। হঠাৎ আজকে আবার সেই চটকলের কথা বাবার মুখে শুনে আমিনা খুবই আশ্চর্য হয়ে গেল। অনেক পথ চাইতে হবে মা, দেরি করিস না। আমিনা কোনো কথা না বলে উঠে পড়ল। আমিনা পিতার ভাত খাবার কাঁসার থালা এবং জল খাবার ঘটি নিতে যাচ্ছিল। ঠিক এমন সময় গফুর পেছন থেকে তাকে বলে উঠল, ওসব থাক, আমাদের মহেশের প্রায়শ্চিত্ত হবে। গভীর অন্ধকার রাত। মেয়ের হাত ধরে গফুর বাইরে বেরিয়ে এসেছে। এ গ্রামে তার কোনো আত্মীয় নেই, তাই কাউকে জানাবার প্রয়োজনও নেই। আঙ্গিনা পার হয়ে পথের ধারে সেই বাবলাতলার কাছে এসে হঠাৎ গফুর দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে ঝরঝরে জল পড়তে লাগলো, আর সে ডুকরে কেঁদে উঠে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, তুমি আমারে যত খুশি সাজা দিও, কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরছে। তার জন্য এতটুকুও জমি কেউ রাখে নাই। তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল কেউ তারে খাইতে দেয় নাই। তার কসুর তুমি যেন কখনো মাফ কইরো না আল্লাহ।
এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প মহেশ। রেডিও রূপান্তর, আবহ সঙ্গীত ও পরিচালনা আমি বিশ্বজিৎ। কণ্ঠ দিয়ে যারা সাহায্য করেছে শুভ্রজিৎ, সুদীপা, রাজু, কৌশিক ও রিপন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী সপ্তাহে আবার আমরা একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এর পরবর্তী সপ্তাহে আপনারা কি গল্প শুনতে চান তাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।